এই ক্লাসে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি গোমতী জেলার উদয়পুর মহকুমা অনেক এডু সেন্টারে সকলকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে এমন একটা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে অনেক ছাত্রছাত্রী তা থেকে উপকার পাবে। আজকে এখানে আমি এসেছি ক্লাস 10 তথা 10ম শ্রেণীর ভূগোল নিয়ে কিছু আলোচনা করার জন্য। আমরা প্রথমে আজকের যে আলোচনা সেটা আমাদের নতুন পাঠ্যক্রম। আমরা জানি 2020-2021 যে শিক্ষাবর্ষ, সেখানে নতুন সিলেবাস ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। ইতিমধ্যেই তোমরা বই পেয়ে যাবে। তাছাড়া আমরা জানি যে ওয়েবসাইটে বইগুলো দেওয়া হয়েছে। সেই নিরিখে আমাদের সিলেবাস কি থাকবে, পাশাপাশি মার্কস ডিস্ট্রিবিউশন কি হবে, আমি আমার টপিকে যাওয়ার আগে সেই বিষয়টা নিয়ে কিছুটা আলোকপাত করছি। প্রথমত দেখবো আমরা যে আমাদের যে সিলেবাস, সেখানে 7টা চ্যাপ্টার রয়েছে। সেখানে 7টা চ্যাপ্টার রয়েছে। যে চ্যাপ্টারগুলা কিভাবে এখানে দেওয়া আছে এবং কোন চ্যাপ্টারের উপর কত মানের প্রশ্ন থাকবে, সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা প্রথমে আলোচনা করছি। প্রথমত আমরা যে জিনিসটা দেখব, এসএল নাম্বার 1 আমাদের সাবজেক্ট আগেই বলেছি, জিওগ্রাফি নিয়ে আমরা আজকে কথা বলছি। এসএল নাম্বার 1 টপিক হচ্ছে আমাদের সম্পদ এবং উন্নয়ন, অর্থাৎ প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে সম্পদ ও উন্নয়ন, রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস যেটা থাকে, একটা উত্তর 3টা দেওয়া থাকবো, তার চেয়ে উত্তর করা, অথবা ভিএসএ ভেরি শর্ট টাইপ অ্যান্সার যেটা থাকবে, সেখানে 1 মানের 2টো প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় থেকে 1 মানের 2টো প্রশ্ন এটা থেকে থাকবে। এখানে 3 মানের কোনো প্রশ্ন থাকবে না, 5 মানের কোনো প্রশ্ন সেখানে থাকবে না। এটা 3 মান হবে। 3 মানের কোনো প্রশ্ন থাকবে না, 5 মানের কোনো প্রশ্ন থাকবে না, টোটাল 2 মার্কস থাকবে এটাতে। আমরা দ্বিতীয় অধ্যায় বন এবং বন্যপ্রাণী, এবং তৃতীয় জল এবং জল সম্পদ, এই 2টা অধ্যায় হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য নির্দিষ্ট করা আছে। এই 2টা থেকেই প্রজেক্ট হবে এবং সেখানে কোনো মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ 1 মান, 3 মান কিংবা 5 মানের কোনো প্রশ্ন থাকে না। সেখানে শুধু কেবলমাত্র প্রজেক্টের উপর 5 মার্কস থাকবে এই 2টা চ্যাপ্টারকে ভিত্তি করে। তাহলে এই 2টা চ্যাপ্টারের উপর শুধু প্রজেক্টের 5 মার্ক পাচ্ছি। 5th চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। খনিজ ও শক্তি সম্পদে 1 মানের একটা প্রশ্ন থাকবে, 3 মানের একটা প্রশ্ন থাকবে, 5 মানের কোনো মার্কস থাকবে না। অর্থাৎ আমরা আমাদের পঞ্চম যে অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ, তার থেকে 1 মানের একটা, 3 মানের একটা, 5 মানের কোনো প্রশ্ন থাকবে না। টোটাল আমাদের এখানে 4 নাম্বার থাকছে, টোটাল 4 মার্কস। নেক্সট 7 জাতীয় অর্থনীতি। এখানে আমরা দেখি 1 মানের একটা প্রশ্ন, 3 মানের একটা প্রশ্ন, 5 মানের কোনো প্রশ্ন নেই। এখানে টোটাল মার্কস আছে 4, অর্থাৎ 3 আর 1 4 নাম্বার পাচ্ছি আমরা এটার মধ্যে। চতুর্থ চ্যাপ্টার কৃষি, এগ্রিকালচারের উপর যেটা, সেখানে 1 মানের একটা থাকবে, 3 মানের কোনো প্রশ্ন থাকবে না, 5 মানের একটা প্রশ্ন থাকবে। আবার 6th চ্যাপ্টার যেটা ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা পাচ্ছি এখানে
শ্রমশিল্প। শ্রমশিল্প যেটা, সেখানে 1 মানের একটা প্রশ্ন, 3 মানের কোনো প্রশ্ন নেই, 5 মানের একটা প্রশ্ন থাকবে, টোটাল 6 থাকছে এখানে। এই জায়গাতে স্টার মার্ক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই 5 মানের প্রশ্নটা একটা কৃষি এবং একটা শ্রমশিল্প দুইটা থাকবে। স্টার মার্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা অল্টারনেটিভ থাকবে, অর্থাৎ একটা অর থাকবে প্রশ্নটার মধ্যে। দুইটা প্রশ্ন দেওয়া হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। তাহলে 5 মানের আমরা একটা অল্টারনেটিভ প্রশ্ন পাবো। এবং কোন চ্যাপ্টারের উপর পাবো? এই দুইটা চ্যাপ্টারের উপর, কৃষি এবং শ্রমশিল্প। কৃষি থেকে একটা প্রশ্ন থাকবে, শ্রমশিল্প থেকে একটা প্রশ্ন থাকবে। এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর আমরা করব। তাহলে 1 আর 5 6, আর কৃষি থেকে যেটা 1 আর 5 6। এবং 8 নাম্বার যেটা ম্যাপ পয়েন্টিং, সেখানে আমরা 3টা ম্যাপ পয়েন্ট দেওয়া থাকবে। শুধু আমরা আইডেন্টিফাই করাটা না, ওই জায়গাটাকে চিহ্নিতকরণ করা এবং আইডেন্টিফাই করা, এই দুইটা জিনিস আমাদেরকে ম্যাপ পয়েন্টে দিতে হবে। এবং যেই ম্যাপের পয়েন্ট দেওয়া থাকবে, এটা ইন্ডিয়ার উপরেই থাকে, যেটা দেওয়া থাকবে সেটা, যে ম্যাপটা, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে স্কুল কর্তৃপক্ষ বা বোর্ডের ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ সেটা তোমাদেরকে দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে টোটাল 25 মার্কস, রিটেন হচ্ছে 20 মার্কসের, আর 5 মার্কস হচ্ছে প্রজেক্টে। পরিষ্কার কি কথাটা, যে আমাদের জিওগ্রাফিতে রিটেন যে পরীক্ষা হবে সেটা হাফ ইয়ার, যেটাকে বলছি আমরা প্রি টেস্ট এবং টেস্ট, এই দুইটা পরীক্ষাতে এখানে জিওর উপরে 25 রিটেন হবে, আর 5 মার্কস আসছে কোথা থেকে? প্রজেক্ট থেকে। টোটাল 25 মার্কস। নেক্সট আমরা আরেকটা অধ্যায়ে যাচ্ছি। মার্কস ডিস্ট্রিবিউশনের পরে আমরা এবার চলে আসলাম আমাদের সিলেবাসটা কি হবে। 2020-21 নতুন যে সিলেবাস এসছে ক্লাস 10 এর জন্য, আগামী দিন যারা আমরা মাধ্যমিক দেব তাদের জন্য যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কি আছে আমরা এট এ গ্ল্যান্স সিলেবাসটা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে তোমাদের বই আসলে বইয়ের সাথে মিলিয়ে দেখবে সেটা। এখানে সাবজেক্ট শুধু জিওগ্রাফির উপর আমরা সিলেবাসটা দেখাচ্ছি, যেহেতু আজকে আমরা জিওগ্রাফি ক্লাসই করছি। হাফ ইয়ারলি এক্সাম, চ্যাপ্টার 1 সম্পদ ও উন্নয়ন, চ্যাপ্টার 4 কৃষি মানে এগ্রিকালচার, চ্যাপ্টার 5 খনিজ ও শক্তি সম্পদ। এই 3টা চ্যাপ্টার নিয়ে আমাদের হাফ ইয়ারলি, দ্যাট মিনস প্রি টেস্ট এক্সাম যেটা, সেটা হবে। যদি কোনো কারণে হেরফের হয় সেটা নির্দেশমূলে সেখানে আমরা দেখব, কিন্তু এমনিতে যেই বিষয়টা দেওয়া আছে আমাদের হাফ ইয়ারলি বা প্রি টেস্ট এক্সামের জন্য, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 1 আছে সম্পদ ও উন্নয়ন, চ্যাপ্টার 4 কৃষি, এবং চ্যাপ্টার 5 খনিজ ও শক্তি সম্পদ। নেক্সট আমরা দেখেছি মার্কস ডিস্ট্রিবিউশনে যে আমাদের প্রজেক্টে 5 মার্কস থাকবে, 5 মার্কস। এই 5 মার্কসটা কোন জায়গা থেকে থাকবে? এই যে প্রজেক্টে এখানে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। চ্যাপ্টার 2 হচ্ছে বন ও বন্যপ্রাণী, এবং চ্যাপ্টার 3 হচ্ছে জল সম্পদ। এই দুইটা চ্যাপ্টারের উপরই প্রজেক্টের 5 মার্কস থাকবে। তাহলে প্রজেক্টের 5 মার্কস হচ্ছে শুধু দুইটা চ্যাপ্টার, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের উপর, তথা বন ও বন্যপ্রাণী এবং জল সম্পদ, তার উপরে থাকবে 5 মার্কস প্রজেক্টে। তারপরে যদি আমরা টেস্টে যাই, অ্যানুয়াল বা আমরা যেটাকে বলা হচ্ছে এখানে প্রি বোর্ড এক্সাম, আমরা যেটাকে বলছি টেস্ট পরীক্ষাতে যাই, তারপর তখন দেখবো আমরা যে সম্পূর্ণ সিলেবাসটা ইনক্লুডিং হাফ ইয়ারলি, দ্যাট মিনস প্রি টেস্ট এক্সাম প্লাস রেস্ট অফ দ্য পার্ট। প্রি টেস্ট এক্সামে যেটা আছে চ্যাপ্টার 1 সম্পদ ও উন্নয়ন, চ্যাপ্টার 4 কৃষি, চ্যাপ্টার 5 খনিজ ও শক্তি সম্পদ, এবং চ্যাপ্টার 6 শ্রমশিল্প, চ্যাপ্টার 7 জাতীয় অর্থনীতির বিকাশ। এই যে সপ্তাহ নিয়ে হবে আমাদের টেস্ট এক্সাম এবং
ফাইনাল এক্সাম। আর এই শুধু 2টা চ্যাপ্টার যেটা সেটা শুধু কেবলমাত্র প্রজেক্টের উপর থাকবে। আমাদের টোটাল সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা এই পদ্ধতিতে বোর্ড কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিত যে বিষয়টা সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। এইভাবে প্রশ্ন সেট হবে। 1 মানের কতটা থাকবে, 3 মানের কতটা থাকবে, 5 মানের কতটা থাকবে, ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটারও জুরিডিকশন দেওয়া আছে, এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা সিলেবাস বুকে পাবে সেটা, যে কোন কোন বিষয়গুলোর উপর থেকে ম্যাপ পয়েন্টিং থাকবে। এর উপর ভিত্তি করে কোশ্চেনটা ফ্রেম হবে এবং সিলেবাসটা এইরকম হবে। যদি মাস পথে কোনো পরিবর্তন হয় সেটা পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, স্কুল কর্তৃপক্ষ কিংবা বোর্ড কর্তৃপক্ষ সেটা অবশ্যই নির্দেশ সেখানে জারি করবেন। আপাতত দৃষ্টিতে এটা হচ্ছে সিলেবাস এবং তার আগে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে সেই মার্কস ডিস্ট্রিবিউশন। আজকের প্রথম ক্লাস আমাদের ভূগোল তথা জিওগ্রাফি। স্বাভাবিকভাবেই তার আগে যেটা কোশ্চেন প্যাটার্ন, ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে দেখেছি আমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টা অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে সম্পদ ও উন্নয়ন। তা আমরা আজকে সম্পদ নিয়ে কিছু কথা বলবো এবং অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। সম্পদ সেটা আমাদের জীবন জীবিকাকে ভীষণভাবে প্রভাবিত করে, অর্থাৎ আমাদের জীবনে সম্পদের যে ভূমিকা সেটা অপরিসীম। শুধু তাই নয়, সম্পদ যেটা সেটা একটা জাতির, একটা দেশের উন্নতির অভিমুখ কি হবে সেটাকে নির্ধারণ করে দেয়। স্বাভাবিক কারণে সম্পদটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা উন্নতির একটা সোপান এবং অর্থনীতির কাণ্ডারি আমরা যাকে বলতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখব যে সচরাচর আমরা যে জিনিসটা দেখি, সম্পদ বলতে আমরা কি বুঝি? টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, এইগুলাকে আমরা সম্পদ হিসাবে সাধারণত বুঝে থাকি। অর্থনীতির ভাষায় যে সকল জিনিসের কার্যকারিতা আছে, যার যোগান চাহিদার তুলনায় কম এবং যেগুলি বাজারে ক্রয় বিক্রি হয়, এইরকম বস্তু বা অবস্তু জাতীয় যেগুলো আছে সেইগুলাকে বলা হচ্ছে সম্পদ। তা আমরা সাধারণভাবে বলতে যেটা বুঝলাম আমরা যে বাড়ি ঘর, সোনা দানা, গয়না গাটি, জায়গা সম্পত্তি, সেইগুলাকে আমরা বলছি সম্পদ। অর্থনীতিতে বলা হচ্ছে আরেক ধরনের সম্পদের কথা। কিন্তু যখন আমরা আমাদের যে শাস্ত্র অর্থাৎ ভূগোল শাস্ত্র যেটা, ভূগোলের নিরিখে যখন আমরা আসব তখন তার চাইতে কিছুটা পার্থক্য দেখতে পাবো আমরা সম্পদের মধ্যে। হুবহুব আমরা যেই কথাটা বলেছি ঠিক সেই রকমটা না সম্পদ বলতে। 1951 সালে অধ্যাপক জিমারম্যান, যিনি একজন জার্মানি অর্থনীতিবিদ ছিলেন এবং ভূগোল শাস্ত্রকার, তিনি দ্য ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। ওই গ্রন্থে সর্বপ্রথম সম্পদ কি ভূগোলের ক্ষেত্রে, জিওগ্রাফির ক্ষেত্রে বা ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে সম্পদ কি তার একটা ব্যাখ্যা তুলে ধরেন, যেটা আমরা তার পরবর্তী সময়ে ভূগোল নিয়ে পড়লে পাবো। সেটা বলা হচ্ছে সম্পদের কার্যকারিতার তত্ত্ব। এই জায়গাটাতে তিনি বলেছেন, দ্য ওয়ার্ড রিসোর্স ডাজ নট মিন এনি থিংস অর সাবস্টেন্সেস, অর্থাৎ সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বুঝায় না।
কি সেটা? The concept of resource is completely functional, inseparable from human wants and human activities. অর্থাৎ যেটা যে মানুষের চাহিদা এবং মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের ক্যাপাবিলিটি যেটা তার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত যেই বিষয়টা সেটা হচ্ছে সম্পদ। অর্থাৎ কথাটা বোঝানো হচ্ছে যে কোনো একটা বস্তু সম্পদ না, সম্পদ বলতে বোঝাচ্ছে ওই বস্তুটার কার্যকারিতা প্লাস ওটা যে ভোগ করছে তার উপযোগিতার নিবৃত্তি ঘটছে কিনা। অর্থাৎ যখন কোনো বস্তু কারুর চাহিদার উপযোগিতার নিবৃত্তি ঘটাবে তখন সেটাকে বলা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ মানে হচ্ছে সেইটা যেটা চাহিদা আছে, যেটা উপযোগিতা নিবৃত্তি ঘটাতে পারবে, আমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে, তখন কোনো একটা বস্তু সেটাকে আমরা সম্পদ হিসেবে ট্রিট করব, সম্পদ হিসেবে আমরা সেটাকে বুঝবো। কিন্তু তাছাড়া যদি হয় ভূগোলের ভাষায় সেটা সম্পদ না। অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেটা থাকবে সেখানে তার ফাংশন থাকতে হবে, তার ইউটিলিটি থাকতে হবে এবং স্যাটিসফ্যাকশন থাকবে সেখানে। ইউটিলিটি অর্থাৎ ইউটিলাইজ করার পর যে সন্তুষ্টিকরণ যে বিষয়টা যদি সেটা থাকে তখন সেটাকে বলা হবে সম্পদ। এই প্রসঙ্গক্রমে তিনি কার্যকারী তথ্যে আরেকটা বিষয় বলেছেন, রিসোর্স ওয়ার্কস as means of attaining given ends, that is individual ones or social objectives. অর্থাৎ সামাজিক কিংবা ব্যক্তিগত প্রয়োজনের সুবাদে যখন কোনো বস্তু একটা কার্যকারিতার পথ দেখায়, কার্যকারিতার স্তরে পৌঁছায়, তখন সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। সুতরাং সম্পদের যেই ব্যাখ্যাটা সেটা শুধু কেবলমাত্র স্থূল কোনো বস্তু বা পদার্থ যেটা সচরাচর আমরা বলে থাকি সেটা না, তার কার্যকারিতা যখন আসে তখন সেটা হচ্ছে সম্পদ। এই ক্ষেত্রে যখন সম্পদ সৃষ্টি হয় সেই সম্পদ সৃষ্টির ক্ষেত্রে তিনটা উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে থাকে। প্রথম উপাদান যেটা সেটা হচ্ছে প্রকৃতি, দ্বিতীয় উপাদান মানুষ এবং তৃতীয় উপাদান হচ্ছে সংস্কৃতি। প্রকৃতি হচ্ছে মূল ভান্ডার, মানুষ হচ্ছে অল্টার করার একটা মাধ্যম, কোনো একটা জিনিসকে রূপান্তর করার একটা মাধ্যম। আর সংস্কৃতি বলতে যেটাকে বোঝানো হচ্ছে আমাদের আদব কায়দা, চলা ফেরা, শিক্ষা দীক্ষা, গান বিজ্ঞান, কৃষ্টি, কলা কৌশল, প্রযুক্তি সবগুলোর সমষ্টিগত রূপ যেটা সেটা হচ্ছে সংস্কৃতি। আর এই সাংস্কৃতিক ভাবধারায় যেই দেশ যত উন্নত সেই দেশে দেখবো আমরা সম্পদের ক্ষেত্রে সেই দেশটা তত উন্নত। যেমন সম্পদের প্রাচুর্যতার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মান, জাপান, চীন, রাশিয়া এই দেশগুলা উন্নত দেশ। তাদের অসীম শক্তি, সারা বিশ্বে তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। কিসের জন্য? তাদের কাছে প্রচুর সম্পদ রয়েছে। আবার বিপরীত দিকে যদি আমরা দেখি উগান্ডা, রুয়ান্ডা, নাইজেরিয়া এই দেশগুলাতে সম্পদের প্রচন্ড অভাব। তারা অন্য দেশের অনুদান বা ঋণ ছাড়া নিজের দেশকে চালাতে পারছে না। প্রচুর লোক অনাহারে অর্ধাহারে থাকছে, অপুষ্টিতে ভুগছে। কেন ভুগছে? তাদের কাছে সম্পদের পরিমাণটা নিতান্তই কম। তাহলে কেন কম? মূল বিষয় যেটা আসছে যে ওই যে দেশগুলো যাদের সম্পদের পরিমাণ অধিক, প্রাচুর্যতা যাদের মধ্যে রয়েছে, সংস্কৃতিতে ওই দেশগুলা খুবই ডেভেলপ। আর যাদের সেটা নেই তারা সংস্কৃতিতে অনেকটা পিছিয়ে আছে। আর মানুষ হিসাবে আমরা এই সংস্কৃতি প্রযুক্তিবিদ্যাকে সঙ্গে নিয়ে
প্রকৃতিদত্ত যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে সম্পদে রূপান্তর করার চেষ্টা করি বা সম্পদে পরিণত করি। আজ থেকে 500-700 বছর আগে মাটির নিচে কয়লা সঞ্চিত ছিল, তখন আমাদের কাছে সেটা সম্পদ ছিল না, কারণ আমরা সেটাকে ব্যবহার করিনি, ব্যবহার জানতামও না, তার গুণাগুণও জানতাম না। কিন্তু আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিদ্যা, কলাকৌশল, প্রযুক্তির উন্নয়নের পর যখন মাটির নিচ থেকে সেই কয়লাকে আহরণ করা হলো, সেটাকে পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করতে আরম্ভ করলাম। সেই কয়লা থেকে উপজাত দ্রব্য হিসেবে প্যারাফিন, আলকাত্রা, পিচ, এই ধরনের অনেক উপজাত দ্রব্য যেগুলো আমাদের এখন দৈনন্দিন ব্যবহার হয়ে দাঁড়িয়েছে, সেই জিনিসগুলো উৎপাদন করতে আরম্ভ করলাম। তখন ওই কয়লাটা আমাদের কাছে সম্পদ হিসেবে পরিণত হয়েছে। যেটা 500 বছর আগে মাটির নিচে ছিল সেটা সম্পদ ছিল না, এখন সেটা আমাদের কাছে সম্পদ, কারণ আমাদের সংস্কৃতির বিকাশ ঘটেছে, প্রযুক্তির বিকাশ ঘটেছে, এবং আমরা প্রকৃতিদত্ত সেই জিনিসটাকে নিয়ে আমাদের মতো করে, আমাদের প্রয়োজনে লাগে মতন করে আমরা সেই জিনিসটা উৎপাদন করতে শিখেছি। অর্থাৎ আমাদের চাহিদার যে নিবৃত্তি, সেই নিবৃত্তি আমরা ঘটাতে সক্ষম হয়েছি। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেই বিদ্যুৎটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছি, তার মানে তার উপযোগিতা আমরা ভোগ করছি। বিদ্যুতের চাহিদা আছে, শুধু চাহিদা থাকলে হবে না, সেটার উপযোগিতার নিবৃত্তি। এই উপযোগিতার নিবৃত্তি আমরা লাইট জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, টিভি চালাচ্ছি, কম্পিউটার চালাচ্ছি, আমাদের উপযোগিতা নিবৃত্তি করছে। সেই ক্ষেত্রে তখন হচ্ছে ওই যে পদার্থটা বা সাবস্টেন্স বলি আমরা সেটাকে, সেইটা কার্যকারিতা, সেই কার্যকারিতাটা হচ্ছে সম্পদ। সুতরাং সম্পদ বলতে শুধু কেবলমাত্র বস্তুটাকে বুঝায় না, বুঝায় তার কার্যকারিতাকে। আমরা আগামী ক্লাসে সম্পদের যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।